গল্পের ঘর দ্য হাউস অফ স্টোরিজের আজকের নিবেদন অদৃশ বর্ধনের লেখা গোয়েন্দা গল্প বিগ্রহ প্রহেলিকা। ডক্টর করঞ্জাক্ষ কাঞ্জিলাল তার দানবিক ছাতি চিতিয়ে বললেন, আমি বাজে কথা বলার মানুষ নই। 2028 সালের 26শে অক্টোবর এই পৃথিবী সাংঘাতিকভাবে জখম হবেই। খুনে গ্রহাণু আসছে তেরে। সুসংবাদটা যেদিন ঘোষণা করলেন ডক্টর করঞ্জাক্ষ কাঞ্জিলাল, সে দিনটা ছিল দুটো কারণে গুরুত্বপূর্ণ। দুটো জন্মদিন একই দিনে পড়ে গেছে। ডক্টর কাঞ্জিলাল 72 বছরে পা দিলেন। সেই সুবাদে অনেককেই নেমন্তন্ন করেছেন তার দার্জিলিংয়ের অট্টালিকায়। ছেলে আর ছেলের বউ, মেয়ে আর মেয়ের বরকে আনিয়েছেন আমেরিকা থেকে নিজের খরচে। যমজ ছেলে মেয়ের জন্ম মাত্র 30 মিনিটের ব্যবধানে। আগে ছেলে, তারপর মেয়ে, দুজনকেই দেখতে একরকম। তাদেরও বিয়ে দেওয়া হয়েছে যমজ ভাই বোনের সঙ্গে একই দিনে। সেই দিনটাও আজকের দিন। তিনি নিজেও বিয়ে করেছিলেন এই একই দিনে, মানে 1 জানুয়ারি। কাজেই ইংরেজি নতুন বছরের জন্মদিন মানেই তার কাছে উৎসবের দিন। ডক্টর কাঞ্জিলালের খুব কাছের বন্ধু ত্রিলোচন সমাদ্দার বলে উঠলেন, এ যে দেখছি গ্রহস্পর্শ যোগ, আজকের দিনে কি সুসমাচারই দিলে করঞ্জাক্ষ? করঞ্জাক্ষ বললেন, দেবো না কেন? আমি তো 2028 সাল পর্যন্ত বেঁচে থাকবো না। থাকবে এই অপগণ্ড দুটো, ছেলে আর মেয়েকে দেখিয়ে ভাগ্যিস ছেলের নাম বিগ্রহ আর মেয়ের নাম গ্রহাণু রেখেছিলেন। ওরাই দেখবে গ্রহাণু নামের বিগ্রহের সঙ্গে পৃথিবীর কলিশনের লণ্ডভণ্ড কাণ্ড। ত্রিলোচন বললেন করঞ্জাক্ষের 65 বছরের স্ত্রী ত্রিনয়না কাঞ্জিলালকে। বৌদি, ছেলেমেয়ের নামটি দিয়েছিলেন খাসা, বিগ্রহ আর গ্রহাণু। এইমাত্র যে সন্দেশটি পরিবেশন করে গেল আপনার স্বামী দেবতা, সেটাও কি আপনার ত্রিনয়ন দিয়ে দেখা? চওড়া বুক চিতিয়ে গুরু গুরু নিনাদে বললেন করঞ্জাক্ষ, ফুল ক্রেডিট আমার ভার্যার নয়। আমার কম্পিউটেশন 100% কারেক্ট। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি এখনও তো আন্দাজে বুলেটিন ছাড়ছে। আর হ্যাঁ, ত্রিনয়ন যদি থাকে তো আমার আছে। অনেক ভেবেচিন্তেই ছেলের নাম বিগ্রহ আর মেয়ের নাম গ্রহাণু রেখেছিলাম। গ্রহাণুপুঞ্জ নিয়ে গবেষণা করছি তো তখন থেকে। বিগ্রহ জাদুঘর প্রতিষ্ঠাও করেছিলাম তো ওই বছরই, মনে পড়ে? খুঁজে পেতে তোমাকেও এনে ওখানকার কিউরেটর বানিয়ে দিয়েছি। দুনিয়া ঢুড়ে কত বিগ্রহ জোগাড় করেছি সেই হিসাব তো তুমি জানো। পৃথিবীতে এমন জাদুঘর আর আছে? নেই। ত্রিলোচন তার পাকা চুলো মাথা নাড়তে নাড়তে বললেন, বিগ্রহ সংগ্রহের ব্যায়ামও তো কারণেই। কটমট করে ত্রিলোচনের দিকে তাকিয়ে রইলেন করঞ্জাক্ষ। দাঁত কিরমির করে বললেন, খুনে গ্রহাণুটা তোমার মাথায় আছড়ে পড়লে খুশি হতাম, কিন্তু তুমি তো তার আগেই টিকিট কাটবে। গ্রহ থেকে বিগ্রহ যার নাম দেওয়া হয়েছে, সুদর্শন সেই পুত্র এবার বললে, ওর চাইতেও বড় গ্রহাণু 6.5 কোটি বছর আগে পৃথিবীকে ধাক্কা মেরেছিল। এক ধাক্কাতেই ডাইনোসরদের বংশ লোপ করেছিল। অন্য সব প্রাণীদেরও 12 আনা খতম হয়েছিল, কিন্তু পৃথিবী পটল তোলেনি। একটু দম নিয়ে, সেই গ্রহাণুটা ছিল 10 থেকে 16 কিলোমিটার ব্যাসের। 2028 সালের গ্রহাণুটার ব্যাস মোটে 1 মাইল। মিষ্টি মিষ্টি করে বিদ্বান বাপের সঙ্গে কথার লড়াই চালিয়ে গেল মিষ্টি চেহারার ছেলের বিগ্রহ। খেপে গেলেন করঞ্জাক্ষ। গরিলার মতো বুক চাপড়ে বললেন, বড্ড কম জানিস। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির বুলেটিন পড়ে কপচাচ্ছিস। ওরা তো আন্দাজি হিসেবে বলছে, ধাক্কা লাগতেও পারে, নাও লাগতে পারে। আমার কম্পিউটেশন বলছে ধাক্কা লাগবেই। কোথায় লাগবে জানিস? আস কলকাতায় অথবা বঙ্গোপসাগর। জল উঠে এসে ডুবিয়ে দেবে হিমালয়ের শানুদেশ। ত্রিনয়না বললেন, আর বকো না, এবার দেরি হয়ে যাচ্ছে।
মেয়ে গ্রহাণু বললে, দারুণ খোসবাই পেরেছে মা, তবে 9টা তো এখনো বাজেনি, বাবার গালগল্প একটু শুনতে দাও। গনগনে চোখে মেয়ের দিকে তাকিয়ে করঞ্জাক্ষ বললেন, আমেরিকায় থেকে তুই খুব ডেপো হয়ে গেছিস, থাক আমেরিকাতেই থাক। বাবা বিগ্রহ, তুমিও থাকো আমেরিকায়, আমি অক্কা পেলে বুড়ি মাটাকে নিয়ে গিয়ে কাছে রেখো, কারণ আছে কারণ আছে কারণ আছে। সে শব্দযুগল 3-3বার এমন নাটকীয় ছন্দে উচ্চারণ করে গেলেন করঞ্জাক্ষ যে ঘরশুদ্ধ লোক প্যাট প্যাট করে চেয়ে রইল তার দিকে। একমাত্র তিনি হিরো হিরো কায়দায় দাঁড়িয়েছিলেন দেওয়ালের দিকে পিঠ করে, যে দেওয়ালে ঝুলছে মস্ত একটা মোনালিসার ছবি। বাকি সবাই বসে রয়েছে তার সামনে। আজ যে করঞ্জাক্ষ কাঞ্জিলালের 72তম জন্মদিন, হিরো তো হবেনি। শুধু ত্রিলোচন বললেন, তোমাকে 72-এ পেয়েছে করঞ্জাক্ষ, এস্টেট ফেলে রেখে বৌদি আমেরিকায় পগারপার হবে কোন দুঃখে? দেখাশোনা করতে হবে না? এস্টেটের কিছু থাকলে তো দেখাশোনা করবে। বেশ হেয়ালি হেয়ালি গলায় সপেটা করলেন করঞ্জাক্ষ। তার মানে? এবার দেখা গেল পুত্র বিগ্রহের মেরুদণ্ড সিধে হয়ে গেছে, চোখ দুটোতেও আয়সি আয়সি ভাব নেই। করঞ্জাক্ষ তার আজানুলম্বিত 2 হাত বুকের ওপর আড়াআড়ি রেখে বললেন দ্রিমি দ্রিমি স্বরে, মানে অতি সরল, বিগ্রহ জাদুঘরের বিগ্রহ জোগাড় করতে কোটি কোটি টাকা উড়িয়েছি। গ্রহ গ্রহাণু নিয়ে আমেরিকার তাবড় বৈজ্ঞানিকদের সঙ্গে পাল্লা দিয়ে নিজের খরচে গবেষণা চালাতে গিয়ে কোটি কোটি টাকা ড্রেন দিয়ে বেরিয়ে গেছে। লক্ষ টাকার মালিকদের কাছে আমার রয়্যাল এস্টেট ভাড়া পড়ে আছে একটাই শর্তে, আমার পঞ্চত্ব প্রাপ্তির পর তারা সব দখল করবে, তার আগে কিছু বলবে না। ও মাই গড, করুণ কান্নার গলায় বললেন ত্রিলোচন। সরি মাই ফ্রেন্ড। করঞ্জাক্ষ তিলমাত্র সরি হয়েছেন বলে মনে হলো না। তোমার আফ্রিকা অভিযানের জন্য 50 লক্ষ টাকা সরিয়ে রেখেছিলাম, তাও আর দেওয়া যাবে না। তবে বিগ্রহ জাদুঘরের সবেতন কিউরেটর থাকবে আমৃত্যু, কেউ তোমাকে ঘাটাবে না। ঘরে ছুঁচ পড়লেও টুং করে আওয়াজ শোনা যাবে, এমনই নৈঃশব্দ। খুশি হলেন করঞ্জাক্ষ, বিশাল বকুতে একটা হিল্লোল তুললেন। ভোকাল করে যেন দামামা বাজিয়ে বললেন, তবে হ্যাঁ, একেবারে পথে বসিয়ে যাচ্ছে না কাউকে। সেবার চায়না গিয়ে প্রাচীন রাজবংশের একটা হীরের পেন্ডেন্ট পেয়েছিলাম, চোরাই পেন্ডেন্ট, 17টা দুর্লভ হলুদ হিরে দিয়ে গড়া পেন্ডেন্ট। মেয়েদের পেটে কথা থাকে না, তাই হীরের পেন্ডেন্টের গপ্পটা তোমার বৌদিকে শোনায়নি। কিনে এনে এই বাড়িতেই রেখে দিয়েছি, দর যাচাই করেছি, বর্তমান দাম শুনলে চক্ষু চড়ক গাছ হতে পারে, মাত্র 30 কোটি রজত মুদ্রা। শুনেই দম আটকে এলো ঘরশুদ্ধ লোকের। হৃষ্টচিত্তে তা অবলোকন করলেন করঞ্জাক্ষ। বললেন, আমি পটল তুললে পেন্ডেন্ট বেচে কে কত টাকা নেবে তার ফর্দ করে রেখে দিয়েছি পেন্ডেন্টের পাশে, এবার দেখাচ্ছি পেন্ডেন্ট। বলে অ্যাবাউট টার্ন করলেন করঞ্জাক্ষ। এখন তিনি মোনালিসার ছবির দিকে মুখ করে তাকিয়ে আছেন। পেরেক থেকে মোনালিসা না খুলেই বাঁ হাতে টেনে উঠিয়ে ধরলেন। মোনালিসার আড়ালে দেওয়ালে রয়েছে ইস্পাতের সিন্দুক। উনি বিশাল বুক পিঠ দিয়ে তা আড়াল করে দাঁড়িয়ে ডান হাতে খুটুর খুটুর করলেন। সিন্দুকের ডালা কবজার ওপর ঘুরিয়ে খুললেন। ভেতর থেকে একটা বস্তু বের করে ঝাড়বাতির তলায় আঙুলে ঝুলিয়ে রেখে বললেন, চীনের রাজবাড়ি থেকে লুট হওয়া ঐতিহাসিক পেন্ডেন্ট। লক্ষ রোশনায় ঠিকরে গেল 17টা হলুদ হীরের গা থেকে। সবাই এখন উঠে দাঁড়িয়েছে, সবারই চোখে হিরে জ্বলছে। মিনমিন করে বিগ্রহ বললে, ব্যাংক লকারে রাখলে ভালো হতো। জবাব না দিয়ে ঘুরে গিয়ে পেন্ডেন্ট সিন্দুকের ভেতর রেখে ডালা বন্ধ করে দিয়ে ফুটফাট করলেন করঞ্জাক্ষ। চওড়া বুক পিঠ দিয়ে আড়াল করে রাখলেন সিন্দুক। মোনালিসাকে যথাস্থানে ঝুলিয়ে দিয়ে ফের ঘুরে দাঁড়িয়ে ভারী গলায় বললেন, নম্বরই লক, কম্বিনেশন আমি ছাড়া কেউ জানে না।
খেয়ে দিয়ে একতলার ডাইনিং হল থেকে সিঁড়িতে আওয়াজ করে দোতলার চাতালে উঠে শোবার ঘরে ঢুকে গেলেন করঞ্জাক্ষ। বাকি সবাই রইল ডাইনিং হলেই চুপচাপ। গুলতানির মুডও নেই কারোর। একটু পরেই একই সিঁড়ি বেয়ে দোতলায় যে যার ঘরে চলে গেল, একজন ছাড়া সবাই। সবশেষে উঠলেন ত্রিনয়না। খাওয়া দাওয়ার পাট চুকলেই তো হলো না, বাড়ির গিন্নির তারপরে অনেক কাজ থাকে। তিনি আস্তে আস্তে দোতলার চাতালে উঠে ডান দিকের শোবার ঘরে ঢুকলেন। পরমুহূর্তেই ছিটকে বেরিয়ে এসে চিৎকারে বাড়ি মাথায় করলেন। তুড়ি মারতে যেটুকু সময় যায় তার মধ্যেই সবাই বেরিয়ে এলো যে যার ঘর ছেড়ে। বেশ বোঝা গেল কারোর চোখেই ঘুম ছিল না। ত্রিনয়না তখন আস্তে আস্তে চাতালে লুটিয়ে পড়তে পড়তে ক্ষীণ কণ্ঠে বললেন, মারা গেছে। জ্যামুক্ত তীরের মতন ঘরের মধ্যে ছিটকে গেল শুধু বিগ্রহ। দেখল ডক্টর করঞ্জাক্ষ কাঞ্জিলাল বিছানায় নেই, মেঝেতে চিত হয়ে হাত পা ছড়িয়ে শুয়ে আছেন। একটা রূপোর বাটওয়ালা ছোড়ার পুরো ফলা বুকের বাঁ দিকে ঢুকে রয়েছে। মিশর থেকে এই ছোড়া এনেছিলেন করঞ্জাক্ষ, রাখতেন শোবার ঘরের ছোট টেবিলে। তত্তর করে সিঁড়ি বেয়ে নেমে গিয়ে ডাইনিং হলের নিচু টেবিলে রাখা টেলিফোন রিসিভার তুলে নিয়ে শটাশট বোতাম টিপে গেলেন ত্রিলোচন। বললেন, পুলিশ, এখানে একটা খুন হয়েছে, ডাক্তার নিয়ে চলে আসুন। পুলিশ ইন্সপেক্টরের সামনে বসেছিল ধুতি পাঞ্জাবি পরা, গায়ে শাল জড়ানো এক সুদর্শন পুরুষ। ইন্সপেক্টর মণিচন্দ্র মহান্ত তার দিকে তাকিয়ে রেগেমেগে বললেন, কি আশ্চর্য, তুমি কি ল্যাজে বেঁধে উৎপাত্রে নিয়ে আনো? উৎপাতটা কি ধরনের? প্রশ্ন করল সুদর্শন পুরুষ। মার্ডার। তুষারপাত শুরু হয়েছিল সন্ধ্যা থেকেই। কাঞ্জিলাল অট্টালিকার সদর দরজার বাইরে এসে দাঁড়ালো দুটি মূর্তি, গ্রহাণু আর তার বর চঞ্চল কুমার, গায়ক, আমেরিকায় সেটেলড। তুষারপাত সাদা করে দিয়েছে বাগান ফটক পর্যন্ত। দুজনে দরজা থেকে একটু এগিয়ে দাঁড়ালো বাগানের রাস্তায়। চঞ্চল কুমার বললি, ই কি গেরোয় পড়লাম রে বাবা। গ্রহাণু সামনের দিকে তাকিয়ে বললে, দেখেছ? কি? ফটক থেকে দরজা পর্যন্ত বরফে কারো পায়ের ছাপ নেই। সে তো দেখাই যাচ্ছে। সদর দরজা দিয়ে বেরিয়ে এসেছি বলে শুধু আমাদের দুজনেরই পায়ের ছাপ পড়েছে বরফে। তাতে কি হলো? উনি বাইরে থেকে আসেনি, বাড়িতেই আছে। ওরে বাবা, চলো বাড়িটা এক পাক মেরে আসি। দুজনে পাক দিয়ে এলো গোটা বাড়ি। বরফে শুধু ওদের দুজনেরই পায়ের ছাপ পড়ল। ওরা ঢুকে গেল বাড়িতে। পুলিশের গাড়ি এসে দাঁড়ালো ফটকের সামনে। হেডলাইটের আলোয় ঝকঝক করছে তুষারপাতে সাদা বাগানের পথ। ধুতি পাঞ্জাবি পরা সুদর্শন পুরুষ সাদা শালটা গায়ে বেশ করে জড়িয়ে নিয়ে বললেন, খুনি বাইরে থেকে আসেনি, বাগানে পায়ের ছাপ পড়েনি। ঠেকিয়ে বললেন, ইন্সপেক্টর, কুইক মার্চ। সদর দরজার সামনে এসে দেখা গেল দুজনের পদচিহ্ন দরজা দিয়ে বেরিয়ে বাড়ির সামনের দিকে গেছে, আবার ওপাশ দিয়ে এসে বাড়ির মধ্যে ঢুকে গেছে। পদচিহ্ন অনুসরণ করে গোটা বাড়ি পরিক্রমা করে সদর দরজার সামনে ফিরে এলো দুজনে। বললে সুদর্শন পুরুষ, খুনি বাড়ির ভেতরেই আছে। দোতলার বেডরুমে ঢুকে চিৎপটাং করঞ্জাক্ষের বুকে বেঁধা ছোড়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সুদর্শন পুরুষ বললে, ছোড়া মারা হয়েছিল বিছানায়। মরার আগে যেটুকু জ্ঞান ছিল তার মধ্যেই বিছানা ছেড়ে নেমে এসেছিলেন। কেন? ইতিউতি তাকিয়ে মেঝে থেকে একটা রাইটিং প্যাড তুলে নিয়ে বললেন, এই জন্যে। সাদা কাগজে অতি কষ্টে লেখা শুধু একটা শব্দ, বিগ্রহ। বললে সুদর্শন পুরুষ, মরবার আগে খুনির নাম লিখে দিয়ে গেছেন। বিগ্রহ কার নাম? একতলার ডাইনিং টেবিলে বসে আছে সবাই। বাঘের চোখে বিগ্রহের দিকে তাকিয়ে বললে ইন্সপেক্টর মণিকান্ত মহান্ত, আপনি খুন করেছেন নিজের বাবাকে? না,
শক্ত ঠোঁটে ছোট্ট জবাব বিগ্রহর। মণিকান্ত হাঁ করেছিল ফেটে পড়বার জন্য। হাত তুলে তাকে থামিয়ে দিয়ে বললে, সুদর্শন পুরুষ, গোড়া থেকে সব শোনা যাক। সব শোনবার পর সুদর্শন পুরুষ বললে চঞ্চল কুমারকে, শ্বশুর খুন হয়েছে জেনেও সস্ত্রীক বেড়ানোর শখ হলো? চঞ্চল কুমার নিরুত্তর, ঠোঁট কাঁপছে। গ্রহাণু শক্ত গলায় বললে, খুনি বাইরে থেকে এসেছে কিনা দেখতে বেরিয়েছিলাম। আপনার কাকে খুনি বলে মনে হয়? তিনি তো এই ঘরেই আছেন। গ্রহাণু নীরব। কে আবার? হেঁকে উঠল ইন্সপেক্টর। রাইটিং প্যাডে যার নাম লেখা হয়েছে সে। মণিকান্ত নরম গলায় বললে, বিগ্রহ নিজেই বলেছিল পেন্ডেন্ট যেন ব্যাংক লকারে থাকে। সে তো নম্বর কম্বিনেশন জানতে চায়নি। ডক্টর কাঞ্জিলালের কিন্তু ইচ্ছা ছিল পেন্ডেন্ট বেচে সবাই শেয়ার নেই। হঠাৎ মৃত্যু এসে যাওয়ায় উনি নম্বর কম্বিনেশন জানিয়ে দিতে চেয়েছিলেন। এখন আমার কিন্তু তাই মনে হচ্ছে। অ্যাবসার্ড। উনি লিখেছেন খুনির নাম বিগ্রহ। উনি বলতে চেয়েছেন বিগ্রহ মানে নম্বর কম্বিনেশন। হকচকিয়ে গেল বিগ্রহ। আমাকে তো বলে যাননি। ধমকেছিলেন ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির বুলেটিন পড়ে কপচানোর জন্য। মুখ লম্বা হয়ে গেল বিগ্রহর। বলে গেল সুদর্শন পুরুষ, বুলেটিনে কোনো নম্বর ছিল? চোখ ছোট হলো বিগ্রহর, বড় হয়ে গেল পরক্ষণে। হ্যাঁ ছিল। খুনে গ্রহাণু নম্বরই নাম। কি নম্বর? 1997x F11। নাকের নিচে সরু গোফে তর্জনী বুলিয়ে দিয়ে সুদর্শন পুরুষ বললে, ইংরেজি বর্ণমালায় এফের জায়গা কত নম্বর? আমি বলছি 24। এফের জায়গা কত নম্বরে? এফের জায়গা কত নম্বরে? 6। তাহলে 1997 F11 শুধু সংখ্যায় লিখলে হয় 1997246111। মণিকান্ত, অ্যাম আই কারেক্ট? গোমরা মুখে বললে ইন্সপেক্টর, গড নোজ। লেট আস ট্রাই বলেই মোনালিসার ছবির সামনে গিয়ে দাঁড়ালো সুদর্শন পুরুষ। পেরেক থেকে ছবি নামিয়ে রাখলো মেঝেতে। দেখা গেল ইস্পাতের সিন্ধু। করঞ্জাক্ষ চওড়া বুকপিট দিয়ে আড়াল করে রাখায় এতক্ষণ যা দেখা যায়নি এখন তা দেখা যাচ্ছে। ঠিক মাঝখানে ইঞ্চি 6 ব্যাসের বেশ উঁচু মোটা চাকতি, তাকে ঘিরে আরো দুটো চাকতি। প্রথমটার কিনারায় 1 থেকে 0 পর্যন্ত সংখ্যা লেখা। দ্বিতীয় চাকতির মাথায় একটা খাঁজ। সংখ্যার চাকতি ঘুরিয়ে ওই খাঁজে মেলাতে হবে। তাই করে গেল সুদর্শন পুরুষ, সংখ্যা চাকতি ডাইনে বায়ে ঘুরিয়ে। 1997246111 মেলালো বাইরের চাকতির খাঁজের সঙ্গে। মাঝের উঁচু নব ধরে মারল টান। পাল্লা খুলল না। বিগ্রহকে বললে, সুদর্শন পুরুষ, বুলেটিনে আর কোনো সংখ্যা ছিল? বলবার জন্যই তৈরি হয়েছিল বিগ্রহ। 108। কিসের সংখ্যা? 108টা গ্রহাণুর লিস্ট বানানো হয়েছে। তারা ঝাঁপিয়ে পড়লেও পড়তে পারে পৃথিবীর ওপর। নজর রাখা হয়েছে তাদের ওপর। 108 সংখ্যাটা বুলেটিনের কোন জায়গায় ছিল? মানে 1997 F11 এর আগে না পরে? আগে। তাহলে আগে 108, তারপরে 1997246111। বলতে বলতে সিন্ধুকের দিকে ফিরে সংখ্যা চাকতি ঘুরিয়ে ঘুরিয়ে খাজের সঙ্গে মিলিয়ে দিল সুদর্শন পুরুষ। খচ 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 করে 3টি শব্দ ভেসে এলো সিন্ধুকের ভেতর থেকে। মোটা নব ধরে টান মারতেই খুলে গেল পাল্লা কবজার উপর। ভেতরে একটা কুঠুরি, শূন্য, পেন্ডেন্ট নেই। কপালের ঘাম মুছে পাল্লা বন্ধ করে দিল সুদর্শন পুরুষ। ফের টানলেও আর খুলল না। নবের নিচে নজর গেল এতক্ষণে। সিন্ধুক নির্মাতার নাম ধাম লেখা প্লেট লাগানো রয়েছে সেখানে। দামও লেখা হয়েছে তলায়। ভুরু কুচকে চেয়ে রইল সুদর্শন পুরুষ।
তারপর ঘুরে দাঁড়ালো ত্রিনয়না কাঞ্জিলালের দিকে। বললে, ডবল দাম দিয়ে কিনেছেন দেখছি। ত্রিনয়না বললেন, আমিও তাই বলেছিলাম। এই সিন্দুক এর অর্ধেক দামে পাওয়া যায়। শুনে উনি হেসেছিলেন। ডবল দামটা তাহলে জেনে শুনেই দিয়েছেন ডবল চেম্বারের জন্য। বহু সিন্দুকে তাই থাকে, চেম্বারের মধ্যে চেম্বার। দেখা যাক। বলে চেয়ে রইল বিগ্রহর দিকে। তারপর আস্তে আস্তে বলতে লাগলো, একমাত্র পুত্র, তার নাম লিখে গেলেন মরবার আগে। উনি পেন্ডেন্ট দিয়ে যেতে চেয়েছিলেন ছেলেকে। সব বাবা তাই চায়। বিগ্রহ বিগ্রহ বিগ্রহ। ইংরেজি বানান কি? BIGRAH। আবার সরু গোফে তর্জনী বুলিয়ে থেমে থেমে বলে গেল সুদর্শন পুরুষ। ইংরেজি বর্ণমালায় এদের স্থানের সংখ্যা যথাক্রমে 29718181। ঘুরে গেল সিন্ধুকের দিকে। সংখ্যা চাকতি ডাইনে বায়ে ঘুরিয়ে ঘুরিয়ে 29718181কে মেলালো বাইরের চাকতির খাজের সঙ্গে। টান মারল নব ধরে। গোটা নবটাই খুলে এলো হাতে। নবের তলায় পাল্লার পেছন পিঠে একটা চৌকোনো খুপড়ি। তার মধ্যে জলজল করছে 17টা হলুদ হীরের পেন্ডেন্ট। তলায় একটা লিস্ট। শেয়ার পাবে যারা, তাদের নাম। পেন্ডেন্টের ওপর থেকে চোখ ফিরিয়ে নিয়ে ত্রিলোচনের দিকে হীরক কঠিন চাহনি নিক্ষেপ করল সুদর্শন পুরুষ। ত্রিলোচন বাবু, আমি জানি আপনিই বন্ধু হত্যা করেছেন 50 লক্ষ টাকা থেকে বঞ্চিত হওয়ায়। আপনি বাতুল, চিবিয়ে চিবিয়ে বললেন বৃদ্ধ ত্রিলোচন। সুদর্শন পুরুষের চোখে এখন বিদ্যুৎ ঝলসাচ্ছে, কণ্ঠে ডম্বুরু বাজছে। আপনি ডেড বডি না দেখেই টেলিফোনে বলেছিলেন এখানে একটা খুন হয়েছে। যিনি খুন হয়েছেন তার স্ত্রী কিন্তু ডেড বডি দেখে শুধু বলেছিলেন মারা গেছে। 2 নম্বর ক্লু, একই সঙ্গে খুনির নাম আর পেন্ডেন্টের হদিশ বলে গেছেন নিহত ব্যক্তি। নিষ্ঠুর হেসে বললেন ত্রিলোচন, উনি শুধু লিখে গেছেন বিগ্রহ। মুখের কথা ছিনিয়ে বললেন সুদর্শন পুরুষ, বিগ্রহ জাদুঘরের প্রথম শব্দটা বিগ্রহ, যেখানকার কিউরেটর আপনি। এবার মুখ ফ্যাকাশে হয়ে গেল ত্রিলোচনের। কণ্ঠের দুন্দুবি ধ্বনি অব্যাহত রেখে বলে গেল সুদর্শন পুরুষ, পুলিশ জানে কি করে স্বীকারোক্তি বের করতে হয়। তখন বলবেন না এখন বলবেন? হ্যাঁ, আমিই খুন করেছি, শুষ্ক জবাব ত্রিলোচনের। কিন্তু আপনি কে? ইন্দ্রনাথ রুদ্র, প্রাইভেট ডিটেকটিভ ইন্দ্রনাথ রুদ্র।